আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুর প্রতি ইসরায়েলি নির্মমতা নিয়ে মুখ খুললেন মার্কিন সেনা কর্মকর্তা। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পশ্চিমা মিত্র দেশ এখন রাজনৈতিক চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের উপর আরোপিত নতুন শুল্কাহার কার্যকর হওয়ায় সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্ক হার এখন পাকিস্তানে। দেশটির শুল্ক হার মাত্র 19%। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুর প্রতি ইসরায়েলি নির্মমতা নিয়ে মুখ খুললেন মার্কিন সেনা কর্মকর্তা। গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণ নেয়ার কিছুক্ষণ পরেই এক শিশুকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের GHF সাবেক কর্মকর্তা অ্যান্টনি অ্যাগুইলা এ তথ্য জানান। অ্যান্টনি অ্যাগুইলার জানান, নিহত ফিলিস্তিনি ক্ষুধার্ত ওই শিশুর নাম ছিল আমির। অ্যাগুইলার যুক্তরাষ্ট্র ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কর্মকর্তা। গত মাসে তিনি এই সংস্থা থেকে পদত্যাগ করেন। এরপর গত সোমবার একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতা জানান তিনি। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পডকাস্টে অ্যাগুইলার বলেন, গত 28 মে তিনি গাজার দক্ষিণে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন। সেদিন তিনি আমির নামের এক শিশুকে সেখানে আসতে দেখেন। অ্যাগুইলার বলেন, এটা খালি পায়ে হেঁটে এসেছিল, তার গায়ে ছেঁড়া ফাটা জামা কাপড় ছিল, কাপড়গুলো তার কঙ্কালসার হয়ে লেপ্টে ছিল। সে 12 কিলোমিটার হেঁটে এসেছিল। ইসরায়েলি সেনাদের নির্মমতা নিয়ে সাবেক এই মার্কিন সেনা আরো বলেন, কিন্তু যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পেপার স্প্রে, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ও গুলি ছোড়া হয়। সে ভয় পেয়ে দৌড় দেয়। তখন ইসরায়েলি সেনারা পুরো ভিড় লক্ষ্য করে গুলি চালাতে থাকে। তখন মানুষ গুলিতে পড়ে যায়। আমিরও তাদের একজন। পরমাণু আলোচনা পুনরায় শুরুর আগে ক্ষতিপূরণ দাবি ইরানের। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় পুনরায় শুরু করার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার ইহুদিবাদী মিত্রকে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের জন্য ক্ষতিপূরণ দিতে হবে, অন্যথায় তেহরান পরমাণু আলোচনা পুনরায় শুরু করবেন না। এক সাক্ষাৎকারে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ইসরায়েল আগ্রাসন ও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণের কারণে আলোচনার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব নয়। আরাকচি বলেন, তারা ব্যাখ্যা করুক আলোচনার মধ্যেই কেন আমাদের উপর হামলা করলো। তারা নিশ্চয়তা দিক যে ভবিষ্যৎ আলোচনার সময় এরকম ঘটনা ঘটবে না। তারা আমাদের যেসব ক্ষতি করেছে সেসবের ক্ষতিপূরণ দিতেই হবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মাঝেও যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ অব্যাহত ছিল। তিনি উইন সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিলেও স্বীকার করেন, বিশ্বাস মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন আরাকচি। ইরানের শীর্ষ কূটনীতিক আরো বলেন, আলোচনার পথ সংকীর্ণ হলেও তা পুরোপুরি বন্ধ নয়। আমি আমার নেতাকে বোঝাতে চাই, যদি আমরা আলোচনায় যাই তাহলে অপরপক্ষ বাস্তবসম্মত সমাধান নিয়ে আসবে ন্যায্য সমঝোতার লক্ষ্যে। গাজায় নৃশংসতা চালিয়ে ইসরায়েল কি পশ্চিমা বিশ্বেও একঘরে হয়ে যাচ্ছে? ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পশ্চিমা মিত্র দেশ এখন রাজনৈতিক চাপে পড়েছে। এ চাপ আসছে দেশগুলোর সাধারণ মানুষের কাছ থেকে। কারণ গাজার বাসিন্দাদের অনাহারে থাকার তথ্য প্রমাণ তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। গাজাবাসী যেন না খেয়ে আছেন তা মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো নিজের মধ্যপ্রাচ্য বিষয়ক দূতকে ইসরায়েলে পাঠিয়েছেন। সেখানে গিয়ে তিনি গাজার বিশৃঙ্খল খাদ্য বিতরণ ব্যবস্থা দেখবেন। গাজায় ইসরায়েল গণহত্যা করছে কিনা তা নিয়ে অনেক বুদ্ধিজীবী এখন প্রশ্ন তুলছেন। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে করা জরিপে দেখা যাচ্ছে, মানুষ ইসরায়েলকে নিয়ে আরো নেতিবাচক মনোভাব পোষণ করছেন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের এই যুদ্ধ শেষ করার স্পষ্ট কোনো পরিকল্পনাও দেখা যাচ্ছে না। ইসরায়েলের প্রতি এই অবিশ্বাস নিয়ে ক্ষুব্ধ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজায় অনাহারের তথ্য অতিরঞ্জিত, হামাসকে ধ্বংস করা দরকার। সমালোচনাকারীরা অনেকে ইহুদি বিদেশী। নেতানিয়াহুর মতে পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনি
ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে তা হবে 2023 সালের 7 অক্টোবর হামলার জন্য হামাসকে পুরস্কৃত করা। ইসরায়েলি রাজনীতি বিষয়ক বিশ্লেষক নাতান স্যাকস বলেন, একে একই ধরনের আরেকটি সমস্যা হিসেবে মনে করছেন ইসরায়েল, কিন্তু তারা বিশ্বের মনোভাব বুঝতে ভুল করছে, কারণ পুরো দুনিয়ার দৃষ্টিভঙ্গি এখন বদলে যাচ্ছে আর তরুণদের মধ্যে এ বদলটা সবচেয়ে বেশি। হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তির জন্য গত মার্চে ইসরায়েলের গাজায় সাহায্য বন্ধ করে দেয়। তারপর তারা সেখানে নিজেরা খাবার বিতরণের চেষ্টা করে, কিন্তু তা বিশৃঙ্খল ও প্রাণঘাতী রূপ নিয়েছে। ইসরায়েলের ত্রাণ কেন্দ্রগুলোয় খাবার সংগ্রহ করতে গিয়ে বহু ফিলিস্তিনি হত্যার শিকার হয়েছেন। এই সংঘাত কখন শেষ হবে তা কেউ জানে না। ইসরায়েল বহুবার গাজার বিভিন্ন জায়গা দখলে নিয়েছে, আবার ছেড়েও দিয়েছে। জাতিসংঘ বলছে গাজায় 60,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই সাধারণ মানুষ। নেতানিয়াহু এখনো জানাননি সংঘাত শেষে হামাসের বদলে কে গাজা শাসন করবে। এই কাজে যাদের সহায়তা করার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সৌদি আরব, মিশর বা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে রাজি নন তিনি। পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের উপর আরোপিত নতুন শুল্ক হার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী 7 আগস্ট থেকে তা কার্যকর হবে। এর আগে ট্রাম্প 1 আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি দিয়েছিলেন এই সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে 70টির বেশি দেশের উপর নতুন পাল্টা শুল্ক হার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো আগামী 7 দিনের মধ্যে কার্যকর হবে। যেসব পণ্য 7 আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি 5 অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না। অবশ্য কানাডার উপর যুক্তরাষ্ট্র আরোপিত 35% শুল্ক 1 আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে। আর নতুন শুল্ক কার্যকরের ক্ষেত্রে মেক্সিকোকে 90 দিনের সময় দেওয়া হয়েছে। উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশ কানাডা ও যুক্তরাষ্ট্র একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়। কানাডা যেসব পণ্য রপ্তানি করে তার প্রায় 3/4 যায় যুক্তরাষ্ট্রে। ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন। মিয়ানমার সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সরকার গঠন করা হয়েছে, কিন্তু অন্যান্য দায়িত্বের পাশাপাশি জান্তা প্রধান মিন অং হ্লাইং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রকাশিত এক ঘোষণায় বলা হয়েছে, 2021 সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে যে ফরমানের মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে এবং আসন্ন নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে। মিয়ানমার জান্তা এই পদক্ষেপে দেশটির কাঠামোগত পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই, কারণ সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং এর এখনও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ সব গুরুত্বপূর্ণ ক্ষমতা নিজের কাছে রেখে দিয়েছেন। পাশাপাশি তিনি সামরিক বাহিনীর প্রধানের পদও ধরে রেখেছেন। পাকিস্তানের শুল্ক হার দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, ট্রাম্পকে শাহবাজের গভীর কৃতজ্ঞতা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্ক হার এখন পাকিস্তানের। দেশটির শুল্ক হার মাত্র 19%। এটি প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের তুলনায় অনেকটাই কম। ভারতের ক্ষেত্রে এ হার 25%। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির শুল্ক হার 29% থেকে কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি অর্থনৈতিক সহযোগিতার এক নতুন যুগের সূচনা করল।